তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। শাসক ও শোষক শ্রেণীর জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করেন সংবাদকর্মীরা। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছে গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য এবং বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া এবং বিশ্লেষণ। আজ নির্বাচন কেন্দ্রিক অনেকগুলো খবর আছে, সংক্ষেপে একটু জানিয়ে দেই। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে আজ প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে বিএনপি। প্রায় 2.25 ঘন্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেছেন, প্রধান উপদেষ্টার কথায় তারা একেবারেই সন্তুষ্ট নন। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যে যাই বলুক না কেন নির্বাচন জুনের পরে যাবে না, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার। আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামাতে ইসলামী, একথা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন দিলে সেটা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্য ধরে তারা প্রস্তুতি নিচ্ছেন, মানে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। আমাদের আজকের আলোচনার বিষয়, নির্বাচন নিয়ে বিরোধ বাড়ছে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য এবং রাজনীতি বিশ্লেষক জনাব গোলাম মাওলা রনি। রনি ভাই, আপনাকে স্বাগতম। প্রথমবারের মতো আসাতে আপনাকে বিশেষভাবে স্বাগতম। এছাড়াও আমাদের সাথে আছেন এনডিএমের চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ। ববি ভাই, আপনাকে স্বাগত। গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি এই অনুষ্ঠানটি আপনারা একযোগে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক নিয়ে আমরা শুরুতে একটি প্রতিবেদন দেখে নেব। জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ডিসেম্বর থেকে জুন যে সময়সীমার কথা বলা হচ্ছিল, তাতে জনমনে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে বলে মনে করছিল বিএনপি। এ কারণে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের একদিন আগে বুধবার নির্বাচনের সময়সীমা ও সুনির্দিষ্ট রোডম্যাপ বিষয়ে ইতিবাচক ধারণা পেতে প্রধান উপদেষ্টার দপ্তর যমুনায় যায় বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জুলাই চার্টার, সংস্কার, নির্বাচন ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায় 1.5 ঘন্টা আলোচনার পর গণমাধ্যমে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে আমাদের উদ্বেগের কারণগুলো, আমাদের কনসার্নগুলো আমরা জানিয়েছি। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় সংস্কার কমিশনের যেসব মতের ঐক্য হবে তার ভিত্তিতে চার্টার করতে রাজি বিএনপি জানিয়ে তিনি বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি, এবং বাকি সংস্কার যেগুলো আমরা একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুনির্দিষ্ট রূপরেখা না পাওয়ায় অসন্তোষ জানিয়ে শরিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা জানান মির্জা ফখরুল। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার অবনতি নিয়ে আশঙ্কাও প্রকাশ করেন তিনি। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। এরপরই একই বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতা থাকা নিয়ে যারা বিভিন্ন কথা বলছেন তার দায় প্রধান উপদেষ্টার নয়। যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে? আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি, জুলাই চার্টার প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা, নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে। কেউ আমাদের সরকারের কোনো উপদেষ্টা অন্যরকম কথা বলেন। আমরা একটা ক্যাটাগরিক্যালি বলেছি যে যেটাই বলুক না কেন, আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান। সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা প্রসূত কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হয়। অন্তর্বর্তী সরকার সংস্কার শেষ করে দ্রুত সময় নির্বাচনের পক্ষে জানিয়ে তিনি বলেন, যে যাই বলুক আগামী জুনের আগেই জাতীয় নির্বাচন হবে সেটা নিশ্চিত। যে কথাই বলুক না কেন, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি রিপিটেডলি উনি বলেছেন, কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।
জনাব গোলাম মাওলা রনি, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপি বৈঠকের পর যে প্রতিক্রিয়া দিয়েছে সেটি কি দলের নমনীয় অবস্থান মনে হচ্ছে নাকি কোনো কঠোরতার ইঙ্গিত? না, আমার কাছে কিছুই মনে হচ্ছে না। আমার কাছে মনে হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার জন্য তাদের যে শারীরিক মানসিক প্রস্তুতি দরকার ছিল, পেপার ওয়ার্ক দরকার ছিল, কম্বিনেশন দরকার ছিল, সেটা যথেষ্ট ঘাটতি ছিল। ফলে আপনার এই অনুষ্ঠানে যেটা দেখলাম যে যখন ওনারা সবাই বৈঠক করছিলেন, তো মির্জা ফখরুল সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দুজনের যে আই কন্ট্যাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ভেরি ফ্রেন্ডলি। কিন্তু উল্টো দিকে যখন সালাউদ্দিন সাহেব যারা বসেছিলেন তাদের মুখভঙ্গি দেখে মনে হচ্ছিল যে একেবারে পেশি খুব শক্ত হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে এবং সব এলোমেলো হয়ে গেছে। তো এখানে আসলে একটা টিম ওয়ার্ক। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা প্রথম থেকেই তাকে অনেকে খুব বড় মনে করছি, আবার অনেকে তাকে খুব ছোট মনে করছি। কিন্তু বাস্তবতা হলো যে তিনি একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তো এখন তিনি অলিম্পিকের মাঠে মশাল নিয়ে দৌড় দিয়েছেন। এটা চারটিখানি কথা না। ওই মশাল আমার হাতে দেওয়ার সাথে সাথে আমি চিত হয়ে পড়ে যেতাম। এটা এত সোজা জিনিস না। তারপরে তিনি রোনালদো, মেসি, রোনালদিনহো এরকম বিখ্যাত বিখ্যাত লোকের সঙ্গে তার উঠা বসা। আর আমরা বাংলাদেশে কানামাছি, বুহবো, গুল্লাসোর, দাড়িয়েবান্ধা এই সমস্ত খেলায় অভ্যস্ত। তো কাজেই ওনার সঙ্গে আমাদের যে অ্যাডাপশনটা, সেই অ্যাডাপশনটা এখনও পর্যন্ত তৈরি হয়নি। ফলে তিনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলছেন এবং তিনি যে মার্কেটিং পলিসি অনুসরণ করছেন, এটা আমাদের যে গতানুগতিক রাজনীতি, যেটা বিএনপি, আওয়ামী লীগ, জামাত, আমরা বাংলাদেশে যে রাজনীতি করি, এই রাজনীতির ভাষা থেকে অনেকগুলো কোড ঊর্ধ্বে। ইটস এ ডিফারেন্ট কোড। এখন সেই ডিফারেন্ট কোডে একত্রে পৌঁছানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি, আওয়ামী লীগ, জামাতের পর্যায়ে নেমে আসতে হবে, অথবা আমাদেরকে ওই পর্যায়ে যেতে হবে। এখন ওই দুটো জায়গাতে উনিও নামেননি, আর আমরা ওনার পর্যায়ে যেতে পারিনি। ফলে কি হচ্ছে, প্রতিদিনই কনফিউশন তৈরি হচ্ছে, বিভ্রান্তি তৈরি হচ্ছে, অবিশ্বাস তৈরি হচ্ছে, সন্দেহ তৈরি হচ্ছে। এবং সন্দেহ মানে যেন তেন সন্দেহ নয়, সকলের প্রতি সকলের। বিএনপির অভ্যন্তরীণ 3-4টি গ্রুপ হয়ে গেছে। কেউ বলছে এরা ভারতের দালাল, কেউ বলছে এরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তলে তলে সম্পর্ক করে, কেউ বলছে এরা জামাতকে আবার আনতে চায়, কেউ বলছে না এরা হলো সত্যিকার অর্থে বিএনপির লোকজন। জামাতের মধ্যে দেখেন এই অল্প সময়ের মধ্যে জামাতের আর্ট অ্যাটিটিউড এবং নীতিগত যে তাদের সিদ্ধান্তগুলো 10-12 বার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। নতুন যে দল এনসিপি, তাদেরও কথাবার্তা, আচার আচরণ সব কিছুর মধ্যে কিন্তু এলোমেলো হয়ে গেছে। ইভেন কি আমি ডক্টর আসিফ নজরুল সাহেবের কথাটা শুনলাম, তিনি মুখ ফুসকে যে কথাটা বলে ফেলছে সরকারের জায়গায় তিনি দল বলছেন। এর অর্থ যে আসিফ নজরুল সাহেবও এখনও ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তার যে ওনার যে হাইট, ওনার যে চিন্তা, ওনার যে চেতনা, এটাই এখনও ওনার উপদেষ্টা মণ্ডলীরা বুঝতে পারেননি। ফলে ওই যে উনি যেটা বললেন যে নির্বাচন আদৌ হবে কি হবে না, কবে হবে, কীভাবে হবে, এ সব কিছুই নির্ভর করছে এক ব্যক্তির ইচ্ছার উপর। এখন এটার বিরুদ্ধে আমরা হয়তো আন্দোলন করতে পারি, গতানুগতিক আন্দোলন করতে পারি, কিন্তু ব্যাপারটা হলো গত 15 বছর ধরে আমরা বিভিন্নভাবে নির্যাতিত হতে হতে, মামলা মোকদ্দমা খেতে খেতে আমাদের মেরুদণ্ড ব্যথা হয়ে গেছে অনেকের। আমাদের মনের মধ্যে ভীষণ একটা ভয় সৃষ্টি হয়ে গেছে। পুলিশের বাঁশি অনেক দিন যাবৎ গত 6-7 মাস বাজে না, কিন্তু যারা গত 15 বছর ধরে পুলিশের বাঁশি শুনে আসে, তাদের পিছনে যদি হঠাৎ করে 4-5টা পুলিশের বাঁশি ফু দেয়, আপনি দেখবেন যে সর্বনাশ হয়ে গেছে। কি পরিমাণ যে দৌড়াদৌড়ি আপনি কল্পনাই করতে পারেন। সেই ভয় কাটছে না এখন? না, সেই ভয়, এটা সম্ভব না। এরকম একটা ট্রমা আমাকে একজন খুব আপনজন বলতেছিলেন, ওনাদের বয়সী আর কি। আমি একটা শোতে বলছিলাম যে শেখ হাসিনা ফিরে আসতে পারে। তো সে বলে, রনি ভাই আপনি এই কথাটা কেন বললেন? তা আমি বললাম, কেন, কী হয়েছে? এই কথাটা শোনার পর আমি সারা রাত ঘুমাতে পারিনি। কারণ আমি তার দ্বারা যে নির্যাতিত হয়েছি, যে নির্যাতন আমার ফিজিক্যালি আমারকে যেভাবে অ্যাসল্ট করা হয়েছে, আমার ওই দৃশ্য মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীর সব এলোমেলো হয়ে যায়। তাহলে আমাদের যে 15 বছরের ফ্যাসিজম বলেন, দুর্বৃত্তায়ন বলেন, ওই ট্রমাটা কাটেনি। দ্বিতীয়ত হলো যে এই একটা সরকারের সঙ্গে অ্যাক্টিভলি তৃণমূল থেকে শুরু করে একদম সেন্ট্রাল পর্যায়ে
কম করে হলে 1 থেকে 1.5 লাখ লোক বিএনপি এবং আওয়ামী লীগ যারা সরাসরি সরকারি কর্মের সাথে সম্পৃক্ত থাকে, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যায়ে। এখন এই সরকারে যদি এই পর্যায়ের লোক ধরেন নট মোর দ্যান 50, এখনো পর্যন্ত তাদের 50 জনের বেশি এরকম লোক হয়নি। আজ্ঞাবহ না, ঠিক সরকারের সমস্ত কাজকর্মে। এখন আমলারা তো আসলে সরকারের লোক না, কিন্তু আপনি ধরুন যে বিএনপি বা আওয়ামী লীগ যখনই ক্ষমতায় নিচ্ছে সঙ্গে সঙ্গে 1 লাখ থেকে 1.5 লাখ লোক পুরোপুরি সরকারের উপর একটা প্রেশার সৃষ্টি করছে। এখন একটা জেলাতে বিশ্বাস করেন একজন ডিসি কিংবা ধরুন একজন টিওনো উপজেলাতে বা একজন এসপি, তারা ওই জেলার 5% to 6% কাজ করতে পারেন। বাকি কাজগুলো ওখানকার যারা জনপ্রতিনিধি তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে পক্ষে করতে হয়, বিপক্ষে করতে হয়, অথবা কোঅপারেটিভলি করতে হয়। যেই সুযোগটি গত 7 মাস যাবৎ এই সরকার পাচ্ছে না, ফলে সেখানে একটা বিশাল ভ্যাকিউম তৈরি হয়ে গেছে। কিছু কিছু রাজনৈতিক চাপের কথা তো শুনি প্রশাসনের উপরে। এটাকে নেগেটিভ, এটা চাপ না। আমি যে কথাটা বলছি এটা পজিটিভ, অর্থাৎ সরকারকে সহযোগিতা। হ্যাঁ, আমি যে কথাগুলো বলছি যে ধরুন একজন উপজেলা চেয়ারম্যান, তিনি টিওনো সাহেবের সঙ্গে কাজ করছেন কী করে প্রকল্পগুলো বাস্তবায়ন করা যাচ্ছে, আর এখন টিওনো সাহেবের কাছে গিয়ে বলছে চাঁদাটা দাও, ব্যবসাটা দাও, বাণিজ্যটা দাও। এটাকে আমরা ধর্তব্যের মধ্যে আনেন, এটা বরং সরকারকে আরও লো ফলের মধ্যে যাচ্ছে। কিন্তু পজিটিভ অর্থেই একটা পলিটিক্যাল গভর্নমেন্ট একটা দেশকে যেভাবে এগিয়ে নিতে পারে, এরকম অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সেটা সম্ভব নয়। এখন যমুনাতে বসে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক সুন্দর সুন্দর চাল চালছেন, অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলছেন, এবং তার কথা মির্জা ফখরুল সাহেব সামনাসামনি বসেছিলেন, মন্ত্রমুগ্ধের মতো শুনে আসা ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু বাইরে আসার পরে, অর্থাৎ গেটের বাইরে আসার পরে বিএনপি চিন্তা করলো এ কী হলো, কেন গেলাম, কি পেলাম, কি বললাম, আর কি শুনলাম, এখন জনগণকে কি বলবো এবং আগামীতে কি হবে। এটা সব মিলিয়ে প্রায় এভরিডে আমাদের দেশে নিত্য নতুন সমস্যা তৈরি হচ্ছে, যেটা সমাধান আমি আপাতত দেখছি না, দুর্ভোগ না পোহানো ছাড়া। আপনি যে গ্যাপের কথা বলছেন ডক্টর ইউনূসের সাথে রাজনীতিবিদদের, ডক্টর ইউনূসের কথাবার্তা আমরা যা শুনি এগুলো তো খুব সহজ সরল ভাষায়, এর মধ্যে দ্বৈত অর্থ বা কৌশলী বক্তব্য কি খুব একটা পাই না। মানে এখানে হলো তো আমাদের ব্যর্থতা। মূল ব্যাপার হলো যে ওনার মতো একজন প্রাজ্ঞ মানুষ, তার মুখ থেকে খুব সহজ সরল ভাষা বের হচ্ছে, এটা খুব স্বাভাবিক ভাষা নয়, এটা খুবই অস্বাভাবিক ভাষা। তো এখন ওই সহজ, আমাদের দেশে দুটো জিনিস হচ্ছে, রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা আছে হিং সিং ফট, মানে আপনাকে খুব জটিল করে কথাবার্তা বলতে হবে, অথবা টু দি পয়েন্টে বলতে হবে, অথবা একেবারে আপনি কিছুই বুঝেন না। তা উনি যেভাবে কথা বলেন দেব শিশুর মতো, যে আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সবে মাত্র, পৃথিবীর কোনো পাপ পঙ্কিলতা তাকে স্পর্শ করেনি, উনি যা দেখেন তাই বলেন, যা বুঝেন তাই বলেন। এরকম একটা সহজ সরল শিশুর মতো মানুষকে আমরা যারা কলঙ্কিত করার চেষ্টা করছি, এটা আমাদের অন্যায় হচ্ছে, এবং এটা ইটস এ ওয়ান সর্ট অফ সাকসেস। তার যে বাচনভঙ্গি, তার যে কথা, এই কথার মধ্যে তিনি যে সরলতাটা ফুটিয়ে তুলছেন, এবং আমাদের মাস পিপল, আপনি গিয়ে দেখেন ইতিমধ্যে কিন্তু মার্চ ফর ইউনূস, তাকে 5 বছর চাই, 10 বছর চাই, এই তার এই সরলতার কারণে, যে আমাদের রাজনীতিবিদরা যে ভাষায় কথা বলে উনি সেই ভাষায় কথা বলছেন না। আড়ালে কি কিছু আছে না, এটা উনি বলতে পারবেন, আর ওনার আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবেন। আমরা তো এখনো পর্যন্ত মনোজগতে আমার অবস্থা এখন ওই পর্যায়ে যায়নি। আমি শুধুমাত্র বাস্তব অবস্থা যেটা দেখছি, যে উনি এবং ওনার সহকর্মী, উনি এবং ওনার যারা স্টেক হোল্ডার, তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, চিন্তা চেতনা কর্মের সব কিছুতে। আপনার কাছে আরেকটা প্রশ্ন করব, তার আগে একটু ভয়ের কাছে শুনে আসি। সেটা হচ্ছে বিএনপির যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি, সেই দাবির ব্যাপারে তারা হতাশ হয়েছেন, মোটেও সন্তুষ্ট নন বলেছেন। সরকার আগের অবস্থানেই আছে ডিসেম্বর এবং জুন। তাতে করে বিএনপির যে প্রতিক্রিয়া আপনি দেখলেন, এই ব্যাপারে আপনার মূল্যায়ন কি? আর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবির বিষয়ে আপনার দলের অবস্থান কি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আশরাফ ভাই, এবং একই সাথে আপনাকে, রনি ভাইকে এবং গ্লোবাল টিভির সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। ডিসেম্বরের নির্বাচন নিয়ে কথা বলতে হলে, নির্বাচন আসলে একটা জিনিস একদম প্রথম থেকে রনি ভাই অনেক সুন্দর করে অনেকগুলো কথা বললেন, এবং রনি ভাইয়ের কথা বহু বছর ধরে শুনি। উনি কোন কথার আড়ালে কোনভাবে কি দিয়ে দেন, শিক্ষা দিয়ে দেন, উচ্চমার্গীয়। হ্যাঁ, না না, মানে খুব খুব মজা করে সুন্দর করে আদর করে বলে দেন, হয়ে যায় বিশাল বাস। তো মানে সেটা রনি ভাইয়ের স্টাইল।
তো এখানে আমি অনেক শ্রদ্ধার সাথে মাননীয় প্রধান উপদেষ্টা সম্বন্ধে রনি ভাই যে কথাগুলো বলেছেন, আসলে কেউ ইতিবাচকভাবে নিতে চাইলে ইতিবাচকভাবে নিতে পারেন, তবে আই থিঙ্ক অর্থগুলো উনি বেশ সুন্দরভাবেই পরিষ্কার করেছেন। মেইন পয়েন্টটা আসলে যে দেশের সরকার চালানোর দায়িত্বে যখন আপনি আছেন, সে যেই হোক না কেন, এবং কোনো সময় একটা ব্যক্তি থাকে না। আমরা বারবার একটা বড় ভুল করি। শেখ হাসিনা যখন ছিল তখন শেখ হাসিনা সব কিছু, এখন মাননীয় প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি সবকিছু, এরপরে যেই নির্বাচিত হবে সেই সবকিছু, এটা একটা বড় ভুল। উনি কি নিজে সবকিছু হচ্ছে? না, আমি বলছি আমি ফার্স্ট আমরা পাবলিকের কথায় আসি। হ্যাঁ, মানে ওইটাতে পরে আসবো। এটা রনি ভাই কিছু দূর না, অনেক দূর উনি অ্যাড্রেস করেছেন, বাট আমি আরেকটু পরে আসছি ওটাতে। আমি বলছি মানে জনগণ হিসেবে আমরা ওই জায়গাটা এখনো আসিনি। আমরা স্ট্রেইট একনায়কতন্ত্রে লাভ দিতে চাই, স্ট্রেইট। এগেন আমরা আলোচনায় আসতেই পারি যে 5 years অফ ইউনূস, 5 বছর ইউনূস সরকার, চেয়ে এটা কিভাবে বলানো হলো, কিভাবে তৈরি হলো, মার্কেটিং ক্যাম্পেইন কি হয়েছে না হয়েছে। রনি ভাই ভালো করে বলেছেন কিন্তু যে কয়েকজন বিশ্বব্যাপী মানের মার্কেটিং বহু দশক ধরে করে এসছেন। কি মিন করেছেন পরিষ্কার করেছেন। হ্যাঁ, কিন্তু পয়েন্টটা হলো যে লোকজন অনেকেই, স্পেশালি শহুরে শিক্ষিত সমাজের অনেক একটা বড় অংশ এটা মেনে নিচ্ছে। তার মানে প্রচারণাটা সফল হচ্ছে। হ্যাঁ, প্রচার যেই করছে সফল হচ্ছে, রাইট? তো এই যে মেনে নেওয়াটা, প্রচারে আমি পরে আসছি, এর জন্য আমি বললাম প্রচারে পরে আসছি। আমি আমাদের শহুরে শিক্ষিত জনগণের চিন্তা চেতনার কথা বলছি। তাদের চিন্তা চেতনা আসলে হয়তো এখনো গণতান্ত্রিক হয়নি। তারা নিজেদের উপরে বিশ্বাস রাখেন না যে আমরা গণতন্ত্র চাই, আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেদের হাতে চাই। এটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ বিষয়। মানে আমরা 15.5 বছর যে নির্বাচন পাইনি, অনেকে অনেক ধরনের অত্যাচার সহ্য করেছে। রনি ভাই কিন্তু একসময় তো ওই দলেই ছিলেন, কিন্তু ওটা ছাড়ার পর থেকে কিন্তু উনি কম অত্যাচার সহ্য করেন নাই, করেছেন। এবং উনি আরেকজনের কার কথা বললেন যে অত্যাচার সহ্য করেছে, আমরা অনেকে অনেক ধরনের অত্যাচার সহ্য করেছি। এবং ওই জায়গাটায় চলে গেছি যে আসলে অনেকে রাজনীতি করতে আতঙ্কিত, রাজনীতি নিয়ে আতঙ্কিত। অবভিয়াসলি হাসিনার আমলে বা শেখ হাসিনার আমলে বা ওই আমলে যা হতো, এখন হয়তো সেটা হওয়ার সম্ভাবনা কম। আরেকটা কারণ আছে হলো যে গত 15.5 বছর গণজাগরণ যেভাবে হয়নি, আজকে কিন্তু গণজাগরণের জায়গাটা ভিন্ন হয়েছে। জুলাইয়ের আন্দোলনের সফলতার পর গত এক সপ্তাহ আগে দেখেন প্যালেস্টাইনের জন্য মার্চ ফর গাজা যখন বেরোলো, কত লক্ষ লক্ষ জনগণ পুরো দেশব্যাপী, বাট বিশেষ করে ঢাকা শহর ছেয়ে গেছিল। এটা কিন্তু আগে হয়নি। প্যালেস্টাইন ইস্যুটা নতুন না, কিন্তু এই যে গণজাগরণের যে আপনার ইনথুজিয়াজমটা, এটা কিন্তু নতুন। সো আগের জায়গায় আর হয়তো সহজে কেউ ফেরত যেতে পারবে না। বাট এগেন আমি জনগণের কথা বলছিলাম, জনগণ এখনও ওই চেতনায় আসেনি। তো সেই জায়গাটা থেকে যদি আপনি মার্কেটিং ক্যাম্পেইনের কথায় আসেন, তাহলে আসলেই হয়তো মার্কেটিং ক্যাম্পেইন অনেক সাকসেসফুলভাবে হচ্ছে। কিন্তু মার্কেটিং ক্যাম্পেইন কেন হচ্ছে, একটা বোঝার একটা বিষয় আছে বা একটা চিন্তার বিষয় আছে। এই যে আজকে যে আলোচনাটা হলো, এই ধরনের ক্যাম্পেইনকে কি আমরা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার মধ্যে ফেলতে না, রাজনীতির বাইরে কিছু নাই ভাই। মানে শেখ হাসিনা যখন বলতো যে না লাইক রাজনৈতিক দল, তার বাইরে কথা বলে সব কিছু রাজনীতি, কিন্তু রাজনৈতিক দলগুলোকে কেন যেন রাজনীতি থেকে বাইরে করবার একটা চেষ্টা, একটু আইয়ুব খান টাইপের পলিসি আর কি, করবো রাজনীতি কিন্তু রাজনৈতিক দল করবে না, একটু এই টাইপের একটা প্রচেষ্টা। এগেন আমি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বলছি, আমি ওভারঅল বলছি এটা শুরু হয়েছে হাসিনার আমল থেকেই। যদি নিজের দলকে সে নিজে খেয়ে দিয়েছে, এটা রনি ভাই সবার থেকে বেটার জানবে হয়তো। শেখ হাসিনা নিজের দলকে নিজে খেয়ে দিয়েছে। সো রাজনৈতিক দলকে বাইরে রেখে রাজনীতি, এই ধরনের একটা প্রচেষ্টা তখন থেকে শুরু হয়েছে, যার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি অটোমেটিক, মানে যেই মুহূর্তে আপনি বলুন রাজনৈতিক দল, যেমন মনে করেন জুলাই আন্দোলনেও প্রথম থেকে শেষ পর্যন্ত আমি শক্তভাবে সম্পৃক্ত ছিলাম। যখন আমি রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম, তখন আমি রাজনৈতিক পরিচয়ে সম্পৃক্ত ছিলাম। যখনই আমি তরুণদের সাথে সম্পৃক্ত ছিলাম, তখন আবার পরিচয় চেঞ্জ করতে হবে। শিক্ষক ভাই, আমি শিক্ষক, আমি রাজনীতিবিদ, আমি পিতা, আমি পুত্র, সবই আমি, কিন্তু পরিচয় ওটা ছেড়ে আসতে হবে। মানে এই ধরনের একটা প্রবণতা আমাদের দেশের সৃষ্টি হয়েছে, যার জন্য রাজনীতির প্রতি বীতশ্রদ্ধা না মানুষ, রাজনীতিবিদ বা দলের প্রতি, জি, যেই মুহূর্তে আপনি বলবেন রাজনৈতিক দল, সেই মুহূর্তেই মুশকিল। আজকে একই কথা চলবে কিভাবে? এগেন এই যে এইটাই আস্তে আস্তে সবকিছু রিয়েলাইজেশনের সময় লাগে। 15.5 বছর ধরে মাথায় আবল তাবল ঢুকানো হয়েছে পুরো স্টেট মিডিয়া মেকানিজম ব্যবহার করে। প্রাইভেট মিডিয়া, যত মিডিয়ার কথা বলেন না কেন, সব মেকানিজম ব্যবহার করে। দেখেন বিটিভি যত না ছিল বাতাবি লেবু টিভি, তার থেকে বেশি সরকারি প্রোপাগান্ডা তো 71, সময় আর অনেক চ্যানেল আছে যারা পুশ করেছে, নিউজ পেপার আছে যারা পুশ করেছে। সো মানে মিডিয়া জগৎটা পুরোটাই ভিন্ন প্রোপাগান্ডার মেসেজ 15.5 বছর ধরে এই দেশের সারা
17-18 কোটি জনগণকে খাইয়েছে, রাতারাতি সেটা ঠিক হয়ে যাবে এটা চিন্তা করাটাও ভুল। সো এখন এটা আলোচনায় আসে। এই যে মনে করেন আজকে আমাদের বিজ্ঞ আপনার অ্যাডভাইজার আসিফ নজরুল সাহেব বক্তব্য রাখলেন, উনি অনেক কিছু বললেন এবং গত 10 বছর উনি অনেক কিছু বলেছেন, সরকার বিরোধী অনেক কিছু বলেছেন, সমালোচনা অনেক কিছু করেছেন এবং আমরা সাধুবাদ জানিয়েছি। অনেক সময় এক টেবিলে এক স্টেজে বসে আমরা সরকারের সমালোচনা করেছি, তারপর আমরা হেঁটে যে রাজপথেও নেমেছি। উনি অবভিয়াসলি ভদ্রলোক, রাজপথে নামেননি, উনি আবার ক্যাম্পাসে ফেরত গেছেন। কিন্তু এই জায়গাগুলোতে এখন উনি যে কথাগুলো বলছেন, উনি নিজেই যে পরিষ্কার মেসেজগুলো সরকারের কাছ থেকে চাইতেন এক সময়, আজকে সরকারে আসার পর ওই পরিষ্কার মেসেজগুলো উনি নিজেই দিতে ব্যর্থ হচ্ছেন। শুধু দিতে ব্যর্থ হচ্ছেন না, এগেন আমি সমালোচনা করে বলছি, নিন্দা না নেসেসারিলি, বাট শুধু দিতে ব্যর্থ হচ্ছেন না, উনি এমন একটা ওনার স্বভাব এমনভাবে দেখাচ্ছেন বা ওনার অ্যাটিটিউডটা এমনভাবে দেখাচ্ছেন যে ওনাকে এই প্রশ্ন করাটা ভুল হয়েছে। যে এই যে আপনি বললেন ক্ষমতার দোষ, আমি জানি না ক্ষমতার দোষ না ব্যক্তিগত দোষ নাকি, আমি সেটা জানি না ভাই, ওটাতে আমি যাব না। বাট এই যে উনি বললেন যে জুনের আগে হবে, ভালো কথা ভাই, কিন্তু নির্বাচন তো ছেলে খেলা না। মানে জনগণের প্রধান অধিকার, যে কোনো আন্দোলন বলেন, যা কিছু বলেন, সে এটা 71 বলেন, 47 বলেন বা 2024 বলেন, সবগুলো কিন্তু নাগরিক অধিকারের জন্য। আজকে অনেকে এই যে জুলাই চার্টার নিয়ে কথা হলো, জুলাই চার্টার কি? লক্ষ লক্ষ বা কোটি কোটি জনতা যখন জুলাই মাসে নেমেছিল, তারা একটা চার্টারে নেমেছিল, হাসিনা হাঁটাও, এই স্বৈরাচার হাঁটাও, বাকি আর কিছু তারা চিন্তা করেনি। এই যে দুদিন আগে আলোচনা চলছিল যে না, কে বলেছে এটা নির্বাচিত সরকার না। ভাই বেসিক ফ্যাক্ট বলেছে এটা নির্বাচিত সরকার না, মানে এটা তো ভাই নিন্দা না, আপনার ইন্টারিম সরকার, আপনার নির্বাচিত সরকার না, এইটা কেউ বলাতে আপনি মন খারাপ করবেন, এটা কি ধরনের কথা আমি ঠিক বুঝতে পারলাম না। এনিওয়ে, জুনের নির্বাচন নিয়ে আসছিলাম, ওনারা বলছেন জুনের আগে নির্বাচন দিবেন, কতটা সুন্দর বলেছেন, আমি মানতে রাজি আছি, কিন্তু পরিষ্কার করতে হবে তো জুনের আগে নির্বাচন কবে দেবেন। আচ্ছা, যদি কবে দেবেন বলতে পারছি না, তাহলে কেন কবে দেবেন বলতে পারছি না। যদি বলছেন, যেমন মাননীয় প্রধান উপদেষ্টার কথা বলেই বলি, রনি ভাই অনেকভাবে বললেন, আমি এতটা সমালোচনা মাননীয় প্রধান উপদেষ্টার করতে পারবো না, উনি আসলেই বড় মাপের মানুষ এবং বাংলাদেশের নাম উনি অনেক উজ্জ্বল করেছেন নোবেল প্রাইজ নিয়ে। সো ওই হিসাবে একটা লেভেলে তো আমাদের গ্র্যাটিটিউড ওনার জন্য থাকবে। বাকি কি করেছেন জানেন, আমার দেশের জন্য, আমার দেশের নাম উজ্জ্বল করেছেন, যেটা যেভাবে হোক আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন। সো সেই জায়গা থেকে আমার গ্র্যাটিটিউড আছে এবং রনি ভাই অনেক গ্র্যাটিটিউড আছে বলেনি, কিন্তু উনি অত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যেটা বলার সমালোচনা করার করেছেন। তো আমি ওই হিসেবে বলছি যে উনি যখন বললেন যে অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন, ঠিক আছে, তাহলে অল্প সংস্কার মানে কি পরিষ্কার করতে হবে, বেশি সংস্কার মানে কি পরিষ্কার করতে হবে, তারপর কে মানলে ওইটা অল্প সংস্কার হবে বা কে বললে এই অল্প সংস্কার আপনি মানবেন, এটা পরিষ্কার করতে হবে। এগুলো কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত আজ অব্দি পরিষ্কার করা হয়নি। এসব অস্পষ্ট রাখার মানে কি ক্ষমতা না, মানে অস্পষ্ট রাখার মানে কি এটা তো জানি না ভাই, কিন্তু আপনি অস্পষ্ট রাখছেন, আপনারা স্পষ্ট করছেন না। এবং আপনি এই যে আপনার সরকার, মানে ওনাইসে আপনার সরকার, আমি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বলছি, আমি শুধু মাননীয় প্রধান উপদেষ্টার কথা বলছি না। এই যে আসিফ নজরুল সাহেব মাননীয় উপদেষ্টা মহোদয়, উনি আজকে বললেন জুন, উনি নিজে একসময় বলেছেন মার্চ, উনার আরেকজন উপদেষ্টা বলেছেন ডিসেম্বর, আরেকজন উপদেষ্টা বলেছেন জুন, আরেকজন উপদেষ্টা বলেছেন এর মাঝখানে যে কোনো একটা সময়, এক একজন এক একটা কথা বলছেন। হ্যাঁ, তো এই যে এইগুলো পরিষ্কার করা তো তাদের দায়িত্ব। তাদের উপদেষ্টা মণ্ডলী থেকে কিন্তু অনেক উল্টাপাল্টা মেসেজেস আসছে, তাদের উপদেষ্টা মণ্ডলী থেকে মেসেজ আসছে আপনার কি বলে মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রা, হোয়াট এভার, তাদের উপদেষ্টা থেকে মণ্ডলী থেকে মেসেজ আসছে যে কেন এটাকে অনির্বাচিত সরকার বলা হলো, তাদের উপদেষ্টা মণ্ডলী থেকে মেসেজ আসছে ভারতের এতখানি জমি আমরা দখল করে নিব, মানে এটা তো তাদের উপদেষ্টা মণ্ডলী থেকে, তাহলে এটার রেপারকাশনটা কি? তাহলে তাদের পরিষ্কার করাটা দরকার না? দেখেন, যেই মুহূর্তে আপনি সরকারি ক্ষমতায় গেছেন, সরকার পরিচালনার জায়গায় গেছেন, সেই মুহূর্তে 18 কোটি নাগরিক বা 17.5 যেটাই বলেন না কেন, প্রত্যেকটা নাগরিকের পূর্ণ অধিকার আছে আপনাকে প্রত্যেকটা প্রশ্ন তোলা। আপনার অধিকার কম ভাই, আমাকে প্রশ্ন তোলা, আমার পূর্ণাঙ্গ অধিকার আছে আপনাকে প্রত্যেকটা জিনিসের প্রশ্ন তোলা। আমি প্রশ্ন তুলে যাচ্ছি, আপনি উত্তর দিচ্ছেন না, আমি প্রশ্ন তুলে যাচ্ছি, আপনি উত্তর দিচ্ছেন না, তাহলে এখন কিভাবে হবে? একদিকে আজকে বিএনপির একটা টিম গেছেন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসতে, ঠিক আছে, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিএনপি টিম এক্স্যাক্টলি কি জিজ্ঞেস করলো কি না জিজ্ঞেস করলো, অল্প যতটুকু আমি নিউজে দেখেছি, খুব ডিটেইলস আমি পাইনি, অতটুকুই পেয়েছি। যেটা মূল কথাটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণা, এর সাথে সরকার একমত হয় নাই। না, আমি তো বলছি ভাই ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণা, ডিসেম্বরের নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা,
এইটা আরো অনেক আগে হওয়া উচিত ছিল। আপনি যখনই দিবেন, আপনি ডিসেম্বরে দিবেন, দেন না ভাই, আপনি জুনে দিবেন, দেন, সেটা পরের আলোচনা। আমরা আগে জানবো তো কবে দিবেন, কেন তবে দিবেন, তার ভিত্তিতে আমরা কোনো একটা আলোচনা বা আন্দোলন বা কিছু হলে শুরু করতে পারি। আমরা তো এখন পর্যন্ত সন্দিহান, এবং বিশাল একটা ক্যাম্পেইন চলছে যে 5 বছর ইউনূস সরকার। এই দিকে আবার সরকারি পৃষ্ঠপোষকতায়, পরিষ্কারভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় নতুন একটা দল যেটা জন্ম হলো, এনসিপি, যেটা এগেন আমি পরিষ্কার করি, সরকার কিন্তু যখনই, কারণ রনি ভাই সরকারে ছিলেন, উনি অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, সরকারি যখনই একটা কাজ করবেন তখন কিন্তু সেটার ফুল লিগাল আপনার বিশ্লেষণ থাকতে হবে। তো সরকার একটা মিটিংও করতে পারে না কিন্তু ফুল মানে লিগ্যালিটির বাইরে। সো সরকার যখন বারবার করে এনসিপির সাথে বসে, সিম্পল প্রশ্ন ভাই, এনসিপির সাথে কি বিশ্লেষণে বসে, মানে এনসিপি আইডেন্টিটি কি? হ্যাঁ, আপনি বিএনপির সাথে বসেন, নিবন্ধিত দল এতবার সরকারে ছিল, হেফাজত ইসলামের সাথে বসেন, তাদের কোনো নিবন্ধন কোনো দল না, কিন্তু 5টা নিবন্ধিত দল এই হেফাজত ইসলামের সাথে সম্পৃক্ত। আচ্ছা ঠিক আছে, সেই হিসেবে আপনি একসাথে সবাইকে ডাকছেন, বসেন, তবু আমি মানলাম, যদিও লিগালি অফিশিয়ালি পলিটিক্যাল এন্টিটি হিসেবে আপনি হেফাজত ইসলামের সাথে বসতে পারেন না, বাট তবু আমি মানলাম। এনসিপির সাথে কি করে বসেন? মানে যদি আপনার এনসিপির সাথে বসতে হয়, তাহলে কালকে নাজমুল আশরাফ ভাই একটা পার্টি খুললেন, নাজমুল পার্টি, এই নাজমুল পার্টির সাথে তো আপনি বসতে বাধ্য থাকতে পারেন। সো একটা লিগ্যাল এক্সপ্লেনেশন লাগবে। এখন সেই এনসিপি এসে বলছে, মানে সরকারি পৃষ্ঠপোষকতার সব নাম্বার 1 লিস্টে যে পার্টি, এই যে কোনো কিছুতে তারা যে আত্মপ্রকাশ করলো, সেই আত্মপ্রকাশও পুরো 25টা জেলার ডিসিদের সহযোগিতায় তারা আত্মপ্রকাশ করলো। এই সব কিছুর পর মানে নতুন দলটির প্রতি সরকারের যে আচরণ, ছোট্ট একটু কথা বলছি, মানে তারা আজকে এসে বললেন যে সংস্কার ছাড়া নির্বাচনে তারা যাবেন না। কেন? কারণ সরকারের সব জায়গায় বিএনপি বসে আছে, সো সুষ্ঠু নির্বাচন হবে না। ভাই, সরকারের পৃষ্ঠপোষকতার যে দল, সেই দলও একই কথা বলছে। মানে সুরটা কেমন যেন এমন ভাবে যাচ্ছে, আশঙ্কা হচ্ছে যে নির্বাচন পেছানোর একটা প্রচেষ্টা। এই জায়গাটা পরিষ্কার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এনসিপি এবং জামাতের অবস্থান নিয়ে কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমাদের সাথে আজকের অতিথি জনাব গোলাম মাওলা রনি এবং জনাব ববি হাজ্জাজ। রনি ভাই, ওই বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক সংক্রান্ত আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে। সেটি হচ্ছে, আপনি জানেন যে গত ফেব্রুয়ারিতে বিএনপি একই দাবিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছিলেন, এবং তখন বিএনপি বেরিয়ে এসে বলেছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সরকার কাজ করছে, এ কথা প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন। এবং বিএনপি মহাসচিব তখন আশা করেছিলেন যে খুব শীঘ্রই সরকার একটি তারিখ ঘোষণা করবে। এবং ওই সময় আরেকটা তথ্য বলি, যদি ওরকম ঘোষণা না পায় তাহলে বিএনপি কর্মসূচি ঘোষণা করবে। এর মধ্যে আমরা দেখি নাই গত 2-2.5 মাসে কোনো কর্মসূচি। এমনিতে নিয়মিত কর্মসূচি হয়, কিন্তু ওই নির্বাচনের দাবিতে কর্মসূচি বলতে আমরা আন্দোলন বুঝি, সেটা হয় নাই। তাহলে বিএনপি পরপর 2বার একই দাবিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন, কোনো আশ্বাস পেলেন না, দাবি পূরণ হলো না। সরকার কি বিএনপির এই দাবিকে বা বিএনপিকে একটু অগ্রাহ্য করছে? বিএনপি তো এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল। হ্যাঁ, বিএনপিকে অগ্রাহ্য করছে এবং মনে করছে যে বিএনপিকে খুব সহজে ভয় দেখানো সম্ভব, মনে করছে বিএনপির মধ্যে বিভক্তি দেখানো সম্ভব। এবং আলটিমেটলি সরকার তো দেশ যায়, আমি যেহেতু সরকারের সাথে সম্পৃক্ত ছিলাম 5টি বছর, ফলে এখানে গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে কাজ করে, এনএসআই কিভাবে কাজ করে, ডিজিএফআই কিভাবে কাজ করে, কিছুটা তো ধারণা আছে একদম প্র্যাকটিক্যালি। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের হাতে তো তথ্য আছে যে জেলখানাতে গিয়ে জামাতের বিএনপির কোন কোন লোক কী কথা বলেছে, কার সঙ্গে কতটা লেনদেন হয়েছে, কোন দিন কত তারিখে কোন গোয়েন্দা সংস্থার পরামর্শে কে কোথায় পালিয়েছিল, এই জিনিসগুলো তো তাদের কাছে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসছে। আসার কারণে কি হচ্ছে, ওইরকমভাবে মোরালি নৈতিকভাবে কাউকে ভয় পেতে হলে যে ধরনের প্রেক্ষাপট দরকার, যে ধরনের এডুকেশন দরকার, ওই রিজনটা সরকারের কাছে এখনও শো আপ হয়নি। এখন রাজনীতিতে কতগুলো পোর্ট্রেট তৈরি হয়ে গেছে, যেমন ধরেন জনাব ববি হাজ্জাজ বা আমি গোলাম মোল্লা রনি, আমরা তো এখনও রাজনীতিতে আমরা কোনো পোর্ট্রেট তৈরি করতে পারিনি। পোর্ট্রেট কে তৈরি করেছে? জনাব ওবায়দুল কাদের। তো ওবায়দুল কাদের বলতে কি বোঝায়? কাউয়া কাদের, ইট মিনস কাউয়া কাদের, এই যে পোর্ট্রেট। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কি দায় ঠেকছে একটা কাউয়া কাদেরকে, সে যাকে বলে ভয় পাবেন, তাকে পাত্তা দিবেন, তাকে প্রিভিলেজ দিবেন, কি দরকার পড়ছে বলেন তো? আচ্ছা, তারপর ধরুন কাউয়া কাদের সাহেবের সাথে কাউন্টার বিএনপির কারা কারা রাজনীতি করছে, জনাব রুহুল কবির রিজভী।
এখন জনাব রুহুল কবির রিজভী আগস্ট মাসের 5 তারিখের আগে ওনার গায়ে যত শক্তি ছিল, আগস্ট মাসের পরে উনি আরও দুর্বল হয়ে গেছেন। এখন উনি লাঠি ছাড়া চলতে পারেন না। ওনার চোখে মুখে নর্মালি ওনার অনেক নেতাকর্মীর গালে এখন মাখন চলে আসছে, অনেকের দেহের শক্তি চলে আসছে। উপজেলা পর্যায়ে বিএনপির অনেক নেতাকর্মী রয়েছে যারা দামি দামি গাড়ি কেনার মতো অবস্থায় পৌঁছে গেছে। সেখানে জনাব রুহুল কবির রিজভী বা তার মতো যারা ডেডিকেটেড নেতা রয়েছেন, তাদের কেন স্বাস্থ্য নষ্ট হলো, কেন তাদের লাঠি এরকম হলো, এগুলো তো সরকার চিন্তা ভাবনা করবে। এখন সরকার যদি আপনাকে ভয় পেতে হয় তাহলে আপনাকে তো সেই শক্তি থাকতে হবে। এখন মির্জা ফখরুল সাহেব দেখেন এই গত 7 মাসে 7 বার অসুস্থ হয়ে গেছেন। এই কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে তিনি সেখান থেকে আসলেন। একমাত্র দেখি আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব উনি একটু সুস্থ আছেন, আর বাকি সালাউদ্দিন সাহেব যেহেতু উনি ইন্ডিয়া থেকে আসছেন, সালাউদ্দিন সাহেবের বিষয়টা আবার আলাদা, বিকজ তাকে আবার আলটিমেটলি সরকারেরই একটা প্রচার মিডিয়া তারা ট্যাগ দিয়ে ফেলেছে, 2টো ট্যাগ। এটা সে কাটায় উঠতে পারছে না। প্রথম ট্যাগ হলো যে এই লোক এস আলমের লোক, এস আলমের গাড়িতে চড়েছে, এস আলমের ব্যবসা বাণিজ্য সেই দেখে। ফলে এই ধরনের বদনাম যখন এসে যায়, ক্যারেক্টার অ্যাসাসিনেশন এসে যায়, তখন সেই মানুষ দাঁড়াতে পারে না। 2 নম্বর হলো সে বেচারা অনেক কষ্ট করে ভারতে ছিল, এখন বলা হয় সে হলো রয়্যাল লোক, সে বাংলাদেশে যাকে বলা হয় আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য হি ইজ ট্রাইং, মানে ভারত তাকে সেখানে নিয়ে মগজধলাই করে। রাইট। তো এই 2টো ট্যাগ নিয়ে তিনি আসলে স্ট্রংলি কাজ করতে পারছেন না, সিদ্ধান্ত নিতে পারছেন না, কাজ করতে পারছেন। আর তাকে কিন্তু এখন ওইরকমভাবে কোনো পোর্টফোলিও দিচ্ছি করে, মানে বলা হচ্ছে যে তাকে সাধারণ সম্পাদক বানানো হবে। তো আমরা শুনলাম যে 3 জন সাধারণ সম্পাদকের একজন তিনি হবেন, কিন্তু সেটাও হচ্ছে না। আবার এদিকে মির্জা ফখরুল সাহেব তিনি দীর্ঘদিন যাবত সাধারণ সম্পাদক হিসেবে আছেন, তো তার সাধারণ সম্পাদক যায় করে আজকে প্রায় 4-5 বছরই শুনছি যে ওনার সাধারণ সম্পাদক চলে যাবে। আর উনি এই প্রেশারই তো সবচেয়ে দুর্দিনে বিএনপিকে ধরে রেখেছে, রাইট। তো ওনাকে সেই জায়গাটাতে তো দল বা দেশ জাতি সেভাবে আমরা তাকে মূল্যায়ন করতে পারিনি। ফলে কি হচ্ছে, তার হাত পা দুর্বল হয়ে গেছে, আর তার হাতের যে লাঠি ওটা মোটা হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। তো এই অবস্থাতে ডক্টর মোহাম্মদ ইউনূস বা আসিফ নজরুল কিংবা আদিলুর রহমান শুভ্র বা রেজওয়ানার কথা যদি চিন্তা করি, তাদের কি দরকার এই বয়স্ক মানুষদেরকে ভয় পাওয়া? নেতৃত্বটা কি বিএনপির দুর্বলতা হিসেবে দেখছে সরকার? অ্যাজ এ হোল না, মানে আমাদের গত 15 বছরে শেখ হাসিনার জন্য পুরো রাজনৈতিক অঙ্গনে রাজনীতিবিদদের এমন কোনো পোর্ট্রেট তৈরি হয়নি যে পোর্ট্রেট দেখে আমার কাছে মনে হতে পারে যে এই লোকটা মশিউর রহমান জাদু মিয়া, এই লোকটি ধরুন শাহ আজিজুর রহমান, এই লোকটি কমরেড মনি সিং, কিংবা এই লোকটি বদরুদ্দিন উমর, যার সামনে কলম ধরা যাবে না, যার সামনে কথা বলা যাবে না, কথা বলতে গেলেই ডিকশনারি জিজ্ঞাসা করতে হবে। এই রাজনীতিবিদদের মধ্যে এই লোকটা সুরঞ্জিত সেনগুপ্ত নন, এই লোকটি তোফায়েল আহমেদ নন। এখন তোফায়েল আহমেদ সাহেবের সঙ্গে সামনে বসে কথা বলবেন। আমার জাস্ট একটা উদাহরণ বলি ইসের জন্য, ববিও জানবেন। এরশাদের জমানাতে এরশাদের পক্ষ হয়ে কয়েকজন ব্যবসায়ীরা একটা রাজনৈতিক দল করার চেষ্টা করলেন, তার শীর্ষস্থানে ছিলেন সালমান এফ রহমান। তো সালমান এফ রহমান সাহেব কি একটা পার্টি করলেন, তো আমি সেদিন ওখানে ছিলাম, আমি তখন সাংবাদিক। তো তিনি ওখানে গেছেন, তিনি তখন এফবিসিআর সভাপতি সালমান এফ রহমান। তো তুফাইল সাহেব দাঁড়ানো, তো তিনি বললেন, এই সালমান এদিকায়, তুই করে দেখায়, তুই এমন নেতা হয়ে গেছিস যে তুই খালেদা জিয়া শেখ হাসিনা দুজনকে এক টেবিলে বসাবি, এত বড় নেতা। মানে জাস্ট এভাবে মাথাটা নোয়ায় রাখলেন। তো এই রাজনীতিবিদদের মধ্যে এখন দেখান তো যে এস আলমকে একটা গালি দেবে, বসুন্ধরাকে একটা গালি দেবে, বা ধরুন ইস্পাহানি গ্রুপকে একটা ধমক দেবে, ওইরকম রাজনীতিবিদ কই? প্রশাসনের একজন সেক্রেটারিকে ডাকবে, এদিকে আসেন, যেমন শেখ শহীদুল ইসলাম, তো তিনি তার সচিবের সঙ্গে তারই হচ্ছে, সচিব ভাই বলে আপনি লেখেন তো, এই বানানটা লেখেন তো, সচিব সাহেব লিখতে পারেনি তো। এখন সেই শেখ শহীদুল ইসলাম যখন শিক্ষামন্ত্রী ছিলেন, ওই রকম রাজনীতিবিদদের যে পোর্ট্রেট, এটা শেখ হাসিনার আমল থেকে এই পর্যন্ত এমন পর্যায়ে চলে গেছেন। ফলে এখন কি হচ্ছে, আসিফ, নাহিদ, মাহফুজ এদের মতো লোক মনে করছেন রাজনীতিবিদ মিন্স করাপ্টেড, মিন্স দুর্বলতা, এরা ভয় পায়, এরা লোভী, এদেরকে যে কোনো একটা ব্যবসা দিলেই এদের দমন হয়ে যায়, এদেরকে একটু জেলখানায় নিলে এরা, হ্যাঁ, যদি জেলখানায় নেওয়া হয়। তো এই যে একটা পোর্ট্রেট আমরা তৈরি করছি, সেই পোর্ট্রেটটা নিয়ে রাতারাতি, বিকজ এখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সিঙ্গেল ব্যক্তি নয়, তার সঙ্গে আমেরিকার একটা প্রশাসন আছে, তার সঙ্গে পশ্চিমে একটা গ্রুপ আছে, প্রেশার গ্রুপ আছে, তার সঙ্গে বাংলাদেশের একটা
বিরাট এলিট ব্যবসায়িক গ্রুপ আছে, তার সঙ্গে আমলাতন্ত্র আছে, তার সঙ্গে মিলিটারি আছে। তো সে ইচ্ছা করলে কিন্তু সে যে কথাগুলো বলছে ইটস এ কম্বিনেশন অফ ম্যানি ওয়ার্ডস। তো সেই জায়গাতে ফেস করার মতো ইউনিট ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, যেটা বাংলাদেশে এই মুহূর্তে যারাই আছেন অনেকেরই দীর্ঘ ক্যারিয়ার আছে কিন্তু শেষ করে দেওয়া হয়েছে তাদেরকে। সে এখন একবার যদি একটা লোক আপনি চিন্তা করেন, এই যে আমরা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, তো রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা খাঁচায় ভরে তার সাথে খেলি, তার লেজ দিয়ে কান চুলকাই, বাঘের পিঠের উপর বসি, তারপরে বাঘের অন্য অন্য জায়গাতে একটু সুরসুরি দেই, যেখানে যেখানে জায়গাটা আছে বাঘ হাসে। এটা কেন? রয়্যাল বেঙ্গল টাইগার, অথচ ওই একই মানুষ আপনি সুন্দরবনে পাঠাই দেন, যদি বাঘের ওই ঘ্রাণ শুনে পরিবেশে তার হ্যাঁ মানে বাঘের ঘ্রাণ শুনে ওই লোকটা যে সার্কাসে খেলতেছে সে সেন্সলেস হয়ে পড়বে। তো সেই বাঘকে, এর কারণ হলো ওই বাঘটাকে সার্কাসে আনার আগে ওকে এমন নির্যাতন করা হয়েছে, ওকে এমন হিট দেওয়া হয়েছে, সে তার সমস্ত বৈশিষ্ট্য হারিয়ে ফেলছে। কারণ আমরা আসলে বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছি। দিস ইজ দ্য রিয়েলিটি। ববি ভাই, আপনার বিশ্লেষণ কি যে বিএনপিকে কি সরকার আন্ডারমাইন করছে, বা নেতৃত্বের যে সমস্যা বা সামগ্রিকভাবে রাজনীতির যে বাস্তবতার কথা রনি ভাই বললেন, এটা মাথায় রেখে সরকার বিএনপিকে উপেক্ষা করছে, দাবি দাওয়া মানছে না? বিএনপি তো বিশাল একটি দল, সারা দেশে নেতাকর্মী আছে। বিএনপি যদি সত্যিকার অর্থেই রাস্তায় নামে নির্বাচনের দাবিতে, সেই পরিস্থিতি কি সরকার সামাল দিতে পারবে? জি, আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একই সাথে আমি জাস্ট এটা যাওয়ার আগে রনি ভাই একটা কথা বলছিলেন যে ওই যে বাঘকে আটকে রেখে বা অত্যাচার করে এমন জায়গায় নিয়ে যাওয়া, এখানে বিড়াল বানিয়ে ফেলা। জি জি, মানে বিড়াল বানিয়ে ফেলা কি, যে বাঘ একটা মানসিক আতঙ্কে থাকবে, সে আর বাঘের আচরণ করতে পারবে না। এটা রনি ভাই যেটা বলেছেন আমি মানে যথারথ ওনার সাথে একমত। অনেক হয়েছে এটা। একই সাথে আরেকটা জিনিস হয়েছে যেটা রনি ভাই মেনশন করেননি, আমি এডিশনালি মেনশন করে দিচ্ছি, যে কৃত্রিমভাবে বিড়াল বা ইঁদুরকে নিয়ে বাঘের মুখোশ পরিয়ে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে, এবং এগুলো করেছে সরকারকে সহযোগ বা সরকারের মানে ডিরেক্ট ইনস্ট্রাকশনসে, আপনার বা রাজনৈতিক দলের ডিরেক্ট ইনস্ট্রাকশনসে সরকারি বাহিনী, সো গোয়েন্দা বাহিনী বলেন বাইরে, এরা এই কাজগুলো করেছে, যে এই যে ইঁদুর বা বিড়াল নিয়ে তাদেরকে বাঘের পোশাক পরিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সো তাদের কাছ থেকে এখন আপনাকে দূর থেকে দেখে মনে হচ্ছে শক্তির উপমা হিসাবে বলছেন। জি জি, মানে এরকম অনেক বাজারে আছে। তো তাদেরকে দূর থেকে না না, আমি কারেন্ট এনসিপির কথা বলছি না, আমি ওভারঅল এই যে গত 15-20 বছরের কথা বলছি। এরকম যেমন মানে সঠিকও হয়েছে, বেঠিকও হয়েছে। সো অনেককে, স্পেশালি অনেকে এসছে যাদেরকে দূর থেকে দেখে মনে হবে আসলে বাঘ বা সিংহ, কিন্তু ভিতরে আসলে কি সেটা ভিন্ন। ভিতরে বাঘ বা সিংহ এইটা না, এইটার আবরণটা গোয়েন্দা বাহিনী পরিয়ে বাজারে ছেড়ে দিয়ে বড়ভাবে প্রকাশ করা হয়েছে বাঘ বা সিংহ। তো এখন যখন আসলে আপনার বাঘ বা সিংহের পরিচিতি দেখতে হবে, তখন তার কাছ থেকে আপনি পাবেন না। সো অনেকে বাঘ বা সিংহ হতে পারতো, তাদেরকে অত্যাচার করে মানে ওই নখ ছিঁড়ে দেওয়া হয়েছে, দাঁত খুলে দেওয়া হয়েছে, তারা বাঘ সিংহর আচরণ করতে পারছেন না। আবার অনেকে আসলে কখনো ছিলেনই না বাঘ সিংহ, জাস্ট বাঘ সিংহ ভাবে তাদেরকে প্রচারণা করা হয়েছিল একভাবে। সো এই জিনিসগুলো ঘটনা আছে। এখন আমরা আপনার প্রশ্নতে আসি, যেটা রনি ভাই বলছিলেন বিএনপির কি অবস্থান। বিএনপি অনেক বড় দল, কিন্তু বিএনপিও, এগেন আমি বিএনপির না, আমার থেকে অবভিয়াসলি রনি ভাই বিএনপি সম্বন্ধে অনেক বেশি জানেন, কারণ 18তে কিন্তু বিএনপির হয়ে রনি ভাই নির্বাচন করেছেন। সো একটা সময় হলেও রাইট নাও যদি একটু বিচ্যুত থাকেন, একটা সময় একদম গভীরভাবে ভেতর থেকে উনি বিএনপির সাথে ছিলেন। সো ওই হিসেবে অবভিয়াসলি উনি আমার থেকে অনেক বেটার বলতে পারবেন। আমি বাইরে থেকে কথাই বলছি, এবং অবভিয়াসলি রাজনৈতিক অঙ্গনে সবাই আছি একসাথে কিছু দূর কাজ করা হিসেবে আমি যেটা বলতে পারি, যে বিএনপি গত 15.5 বছরে যেভাবে যেই জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, যেমন এই যে সালাউদ্দিন সাহেবের কথাই বলা হলো, এই বেচারা কোনো মতে যান বাঁচিয়ে ফিরে এসেছে। মানে আই কান্ট ইম্যাজিন, আমি 2013 সালে আমাকে দেশ থেকে বের করে দিয়েছিল, আমাকে ইন্ডিয়াতেই পাঠানোর কথা ছিল, আমি বেঁচে গেছি, ইন্ডিয়া পাঠাইতে পারে নাই বা পাঠায় নাই। বাট যাক, মানে এরকম একটা অবস্থা থেকে একটা মানুষ 8-10 বছর পর কিভাবে ফেরত আসতে পারে, মানে মেন্টাল স্যানিটি কিভাবে থাকতে পারে, বা কোনো কিছু কিভাবে থাকতে পারে, এটা আসলে কিন্তু খুবই সারপ্রাইজিং। সো ওই জায়গা থেকে তাহলে একটার পর একটা নেতার কথা যদি বলেন, তাদের উপর দিয়ে যা গেছে, কর্মীদের উপর দিয়ে যা গেছে, আবার আজকে এমন একটা জায়গায় সৃষ্টি করা হচ্ছে যেই জায়গায় দেখেন, এখন একটা জিনিস বলি আপনাকে, যে আমি নিজে অনেক জায়গায় দেখেছি ছাত্রলীগ যুবলীগের সাথে ছিল, বড় নেতা ছিল না, লুটপাটের সাথে জড়িত থাকতো। এইগুলো এখন
লুটপাটি করে যাচ্ছে ছাত্র দল বা যুব দলের নামে। লোকটা কিন্তু 16 বছরে মানে যেই কয়েকটা এলাকায় আমার অনেক লোকজন আছে, আমি একটু বেশি জানি, এরকম কয়েকটা এলাকার কথা আমি বলছি। ছবিটা পাল্টেছে, উপরে যেমন শেখ হাসিনার ছবি, তারেক জিয়ার ছবি, তারা এখন বেগম খালেদা জিয়ার, তারেক জিয়া সাহেবের ছবি, এগুলো ছবি লাগাচ্ছে, কিন্তু এটা কিন্তু ওই ব্যক্তিগুলো। তো এখানে অবভিয়াসলি এগেন আমি বিএনপির জন্য এক্সকিউজ দিচ্ছি না, বিএনপি দল কি করবেন, তারা তাদের লোকজন কিভাবে কন্ট্রোল করবেন, এটা তাদের মাথা ব্যথা। কিন্তু তাদের নাম ব্যানার হিসেবে ব্যবহার করে যে ওই সেম লুটেরারা এখনো অনেক লুটপাট করছে, এইটাও কিন্তু সত্যি। পয়েন্টটা হলো যে এখন আইন শৃঙ্খলা বাহিনী আগে কেন লুটপাট করতে পারতো? শুধু এরা দুশ্চরিত্র দুষ্ট তার জন্য না, আইন শৃঙ্খলা বাহিনী নৌকা বাহিনী হিসেবে এদেরকে সহযোগিতা করতো, তার জন্য লুটপাট করতে পারতো। তাহলে আজকে কি আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে সহযোগিতা করছে? না, হয়তো বড় দাগে করছে না, কিন্তু আবার আইন শৃঙ্খলা বাহিনীরও হাতে ওই শক্তিটা নেই যে তাদেরকে রোধ করতে পারবে। তো আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যে শক্তি নেই, এবং আমি পুরোপুরি মানছি যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অগাস্ট স্পেশালি গত জুলাইতে যা হয়ে গেছে, তারপর হঠাৎ করে শক্তি ফেরত আসার কথা না। হ্যাভিং সেড দ্যাট, আজকে পর্যন্ত 8 মাস পর যে দুরবস্থা, এটার থেকে হয়তো আরেকটু বেটার থাকা উচিত ছিল, এটা গুরুত্বপূর্ণ। এবং এইখানে প্রবলেমগুলো হচ্ছে ওই যে নির্বাচন রিলেটেড যে প্রবলেমগুলো না, যে আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, একটা অ্যানালজি ব্যবহার করি, যে আপনি যদি যুদ্ধক্ষেত্রে গেছেন, চিন্তা করেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, মানে একদম ব্যাটল গ্রাউন্ডে, মানে ব্যাটল ফ্রন্টে যুদ্ধ হচ্ছে, আপনি যুদ্ধক্ষেত্রে গেছেন, যে যুদ্ধ লাইনের পিছে দুইটা দলেরই মেডিকেল ক্যাম্প থাকে, সেখানে মেডিকরা, আপনি গুলি খেয়েছেন, তাড়াতাড়ি একটু ব্যান্ডেজ ট্যান্ডেজ করে, মানে আপনার জীবন যেন রক্ষা হয় এতটুকু কাজ করা আপনাকে পিছে ক্লোজেস্ট শহরে হাসপাতালে পাঠাবে। সো এটা টেম্পোরারি একটা সেটেলমেন্ট অ্যারেঞ্জমেন্ট, যে গুলি খেয়েছেন, আসবেন, রক্ত প্রবাহটা মানে জাস্ট বন্ধ করবে, যেন রক্তক্ষরণ কম হয়, তারপর আপনাকে আরাম করে যেন হাসপাতালে নেওয়া যায়। হাসপাতালের কাজ আপনার যান বাঁচানো, ঠিক আছে? তাহলে এটা টেম্পোরারি একটা সেট। তো এইখানে আসলে আপনি এক্সপেক্টও করতে পারেন না যে আপনাকে পুরো সুস্থ করে এই মেডিকেল ব্যারাকস আপনাকে পুরো সুস্থ করে ছাড়বে। তো ফার্স্ট এডটা দিয়ে গেলেই তো সরকার দায়িত্ব শেষ হয়। কিন্তু এইখানে প্রবলেমটা হচ্ছে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা রিজনেবল, ফার্স্ট এডটা ওনারা রিজনেবল করছেন। ভুল ত্রুটি সবারই হয়, ওনাদেরও ভুল ত্রুটি হচ্ছে, এইখানে বড় দাগে দোষ ধরার কিছু নাই। যেমন মনে করেন একটা বড় ভুল ত্রুটি হচ্ছে যে ওনারা এই ল এনফোর্সমেন্ট কন্ট্রোলে আনতে পারছেন না, কমার্শিয়াল অ্যাঙ্গেলেও ইনভেস্টমেন্ট ফার্স্ট এড দেওয়ার চেয়ে বেশি কাজ করতে চাচ্ছেন কিনা। প্রবলেমটা হলো এইখানে এইটাই আমি আসছি, যে ওনাদের কাজ ফার্স্ট এড, ওনাদের অভিজ্ঞতা ফার্স্ট এড, ওনারা মেডিক্স, হঠাৎ করে ওনাদের ভেতর থেকে, এগেন আমি মাননীয় প্রধান উপদেষ্টা সম্বন্ধে বলছি না, বাট আমি বলছি ওনাদের ভেতর থেকে এরকম আওয়াজ আসছে বা প্রচেষ্টা আসছে যে ওনারাই হাসপাতাল হবেন। তো ওনারাই যদি হাসপাতাল হন, তাহলে না ওনারা মেডিকেল কাজটা ঠিকভাবে করতে পারবেন, না হাসপাতালের কাজটা ওনারা জানেনই না। সো তাহলে রুগীকে বাঁচানো অনেক মুশকিল হয়ে যেতে পারে। এই জায়গাটা আমরা আটকে আছি। জি, আমরা আরেকটা ছোট্ট বিরতি নেব, এই বিরতির পরও এসে আপনাদেরকে পাবো আশা করছি। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমাদের সাথে আজকের অতিথি জনাব গোলাম মাওলা রনি এবং জনাব ববি হাজ্জাজ। রনি ভাই, ওই বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক সংক্রান্ত আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে। সেটি হচ্ছে, আপনি জানেন যে গত ফেব্রুয়ারিতে বিএনপি একই দাবিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছিলেন, এবং তখন বিএনপি বেরিয়ে এসে বলেছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সরকার কাজ করছে, এ কথা প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন। এবং বিএনপি মহাসচিব তখন আশা করেছিলেন যে খুব শীঘ্রই সরকার একটি তারিখ ঘোষণা করবে। এবং ওই সময় আরেকটা তথ্য বলি, যদি ওরকম ঘোষণা না পায় তাহলে বিএনপি কর্মসূচি ঘোষণা করবে। এর মধ্যে আমরা দেখি নাই গত 2-2.5 মাসে কোনো কর্মসূচি। এমনিতে নিয়মিত কর্মসূচি হয়, কিন্তু ওই নির্বাচনের দাবিতে কর্মসূচি বলতে আমরা আন্দোলন বুঝি, সেটা হয় নাই। তাহলে বিএনপি পরপর দুবার একই দাবিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন, কোনো আশ্বাস পেলেন না, দাবি পূরণ হলো না। সরকার কি বিএনপির এই দাবিকে বা বিএনপিকে একটু অগ্রাহ্য করছে? বিএনপি তো এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল। হ্যাঁ, বিএনপিকে অগ্রাহ্য করছে এবং মনে করছে যে বিএনপিকে খুব সহজে ভয় দেখানো সম্ভব, মনে করছে বিএনপির মধ্যে বিভক্তি দেখানো সম্ভব। এবং আলটিমেটলি সরকার তো দেশ যায়, আমি যেহেতু সরকারের সাথে সম্পৃক্ত ছিলাম 5টি বছর, ফলে এখানে গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে কাজ করে, এনএসআই কিভাবে কাজ করে, ডিজিএফআই কিভাবে কাজ করে, কিছুটা তো ধারণা আছে একদম প্র্যাকটিক্যালি। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের হাতে তো তথ্য আছে যে জেলখানাতে গিয়ে জামাতের বিএনপির কোন কোন লোক কী কথা বলেছে, কার সঙ্গে কতটা লেনদেন হয়েছে, কোন দিন কত তারিখে কোন গোয়েন্দা সংস্থার পরামর্শে কে কোথায় পালিয়েছিল। এই জিনিসগুলো তো তাদের কাছে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসছে। আসার কারণে কি হচ্ছে, ওইরকমভাবে মোরালি নৈতিকভাবে কাউকে ভয় পেতে হলে
যে ধরনের প্রেক্ষাপট দরকার, যে ধরনের এডুকেশন দরকার, ওই রিজনটা সরকারের কাছে এখনও শো আপ হয়নি। এখন রাজনীতিতে কতগুলো পোর্ট্রেট তৈরি হয়ে গেছে। যেমন ধরেন জনাব ববি হাজ্জাজ বা আমি গোলাম মোল্লা রনি, আমরা তো এখনও রাজনীতিতে আমরা কোনো পোর্ট্রেট তৈরি করতে পারিনি। পোর্ট্রেট কে তৈরি করেছে? জনাব ওবায়দুল কাদের। তো ওবায়দুল কাদের বলতে কি বোঝায়? কাউয়া কাদের, ইট মিনস কাউয়া কাদের, এই যে পোর্ট্রেট। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কি দায় ঠেকছে একটা কাউয়া কাদেরকে, সে যাকে বলে ভয় পাবেন, তাকে পাত্তা দিবেন, তাকে প্রিভিলেজ দিবেন, কি দরকার পড়ছে বলেন তো? আচ্ছা, তারপর ধরুন কাউয়া কাদের সাহেবের সাথে কাউন্টার বিএনপির কারা কারা রাজনীতি করছে? জনাব রুহুল কবির রিজভী। এখন জনাব রুহুল কবির রিজভী আগস্ট মাসের 5 তারিখের আগে ওনার গায়ে যত শক্তি ছিল, আগস্ট মাসের পরে উনি আরও দুর্বল হয়ে গেছেন। এখন উনি লাঠি ছাড়া চলতে পারেন না। ওনার চোখে মুখে নর্মালি ওনার অনেক নেতাকর্মীর গালে এখন মাখন চলে আসছে, অনেকের দেহের শক্তি চলে আসছে। উপজেলা পর্যায়ে বিএনপির অনেক নেতাকর্মী রয়েছে যারা দামি দামি গাড়ি কেনার মতো অবস্থায় পৌঁছে গেছে। সেখানে জনাব রুহুল কবির রিজভী বা তার মতো যারা ডেডিকেটেড নেতা রয়েছেন, তাদের কেন স্বাস্থ্য নষ্ট হলো, কেন তাদের লাঠি এরকম হলো, এগুলো তো সরকার চিন্তা ভাবনা করবে। এখন সরকার যদি আপনাকে ভয় পেতে হয়, তাহলে আপনাকে তো সেই শক্তি থাকতে হবে। এখন মির্জা ফখরুল সাহেব দেখেন, এই গত 7 মাসে 7 বার অসুস্থ হয়ে গেছেন। এই কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে তিনি সেখান থেকে আসলেন। একমাত্র দেখি আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, উনি একটু সুস্থ আছেন। আর বাকি সালাউদ্দিন সাহেব, যেহেতু উনি ইন্ডিয়া থেকে আসছেন, সালাউদ্দিন সাহেবের বিষয়টা আবার আলাদা, বিকজ তাকে আবার আলটিমেটলি সরকারেরই একটা প্রচার মিডিয়া তারা ট্যাগ দিয়ে ফেলেছে, 2টো ট্যাগ। এটা সে কাটায় উঠতে পারছে না। প্রথম ট্যাগ হলো যে এই লোক এস আলমের লোক, এস আলমের গাড়িতে চড়েছে, এস আলমের ব্যবসা বাণিজ্য সেই দেখে। ফলে এই ধরনের বদনাম যখন এসে যায়, ক্যারেক্টার অ্যাসাসিনেশন এসে যায়, তখন সেই মানুষ দাঁড়াতে পারে না। 2 নম্বর হলো সে বেচারা অনেক কষ্ট করে ভারতে ছিল, এখন বলা হয় সে হলো রয়্যাল লোক, সে বাংলাদেশে যাকে বলা হয় আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য হি ইজ ট্রাইং, মানে ভারত তাকে সেখানে নিয়ে মগজধোলাই করে। রাইট। তো এই 2টো ট্যাগ নিয়ে তিনি আসলে স্ট্রংলি কাজ করতে পারছেন না, সিদ্ধান্ত নিতে পারছেন না, কাজ করতে পারছেন না। আর তাকে কিন্তু এখন ওইরকমভাবে কোনো পোর্টফোলিও দিচ্ছি করে, মানে বলা হচ্ছে যে তাকে সাধারণ সম্পাদক বানানো হবে। তো আমরা শুনলাম যে 3 জন সাধারণ সম্পাদকের একজন তিনি হবেন, কিন্তু সেটাও হচ্ছে না। আবার এদিকে মির্জা ফখরুল সাহেব, তিনি দীর্ঘদিন যাবত সাধারণ সম্পাদক হিসেবে আছেন, তো তার সাধারণ সম্পাদক যাই করে আজকে প্রায় 4-5 বছরই শুনছি যে ওনার সাধারণ সম্পাদক চলে যাবে। আর উনি এই প্রেশারে তো সবচেয়ে দুর্দিনে বিএনপিকে ধরে রেখেছে, রাইট। তো ওনাকে সেই জায়গাটাতে তো দল বা দেশ জাতি সেভাবে আমরা তাকে মূল্যায়ন করতে পারিনি। ফলে কি হচ্ছে, তার হাত পা দুর্বল হয়ে গেছে, আর তার হাতের যে লাঠি ওটা মোটা হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। তো এই অবস্থাতে ডক্টর মোহাম্মদ ইউনূস বা আসিফ নজরুল কিংবা আদিলুর রহমান শুভ্র বা রেজওয়ানার কথা যদি চিন্তা করি, তাদের কি দরকার এই বয়স্ক মানুষদেরকে ভয় পাওয়া? নেতৃত্বটা কি বিএনপির দুর্বলতা হিসেবে দেখছে সরকার? অ্যাজ এ হোল না, মানে আমাদের গত 15 বছরে শেখ হাসিনার জন্য পুরো রাজনৈতিক অঙ্গনে রাজনীতিবিদদের এমন কোনো পোর্ট্রেট তৈরি হয়নি যে পোর্ট্রেট দেখে আমার কাছে মনে হতে পারে যে এই লোকটা মশিউর রহমান জাদু মিয়া, এই লোকটি ধরুন শাহ আজিজুর রহমান, এই লোকটি কমরেড মনি সিং, কিংবা এই লোকটি বদরুদ্দিন উমর, যার সামনে কলম ধরা যাবে না, যার সামনে কথা বলা যাবে না, কথা বলতে গেলেই ডিকশনারি জিজ্ঞাসা করতে হবে। এই রাজনীতিবিদদের মধ্যে এই লোকটা সুরঞ্জি সেনগুপ্ত নন, এই লোকটি তোফায়েল আহমেদ নন। এখন তোফায়েল আহমেদ সাহেবের সঙ্গে সামনে বসে কথা বলবেন। আমার জাস্ট একটা উদাহরণ বলি ইসের জন্য, ববিও জানবেন। এরশাদের জমানাতে এরশাদের পক্ষ হয়ে কয়েকজন ব্যবসায়ীরা একটা রাজনৈতিক দল করার চেষ্টা করলে তার শীর্ষস্থানে ছিলেন সালমান এফ রহমান। তো সালমান এফ রহমান সাহেব কি একটা পার্টি করলেন, তো আমি সেদিন ওখানে ছিলাম, আমি তখন সাংবাদিক। তো তিনি ওখানে গেছেন, তিনি তখন এফবিসিআর সভাপতি সালমান এফ রহমান। তো তুফাইল সাহেব দাঁড়ানো, তো তিনি বললেন, এই সালমান এদিকায়, একা তুই করে এদিকায়, তুই এমন নেতা হয়ে গেছিস যে তুই খালেদা জিয়া শেখ হাসিনা দুজনকে এক টেবিলে বসাবি, এত বড় নেতা। মানে জাস্ট এভাবে মাথাটা নোয়ায় রাখলেন। তো এই রাজনীতিবিদদের মধ্যে এখন দেখান তো যে এস আলমকে একটা গালি দেবে, বসুন্ধরাকে একটা গালি দেবে, বা ধরুন ইস্পাহানি গ্রুপকে একটা ধমক দেবে, ওইরকম রাজনীতিবিদ কই? প্রশাসনের একজন সেক্রেটারিকে ডাকবে এদিকে আসেন, যেমন শেখ শহীদুল ইসলাম।
তো তিনি তার সচিবের সঙ্গে তারই হচ্ছে, সচিব সাহেব বলে আপনি লেখেন তো, এই বানানটা লেখেন তো, সচিব সাহেব লিখতে পারেনি তো। এখন সেই শেখ শহীদুল ইসলাম যখন শিক্ষামন্ত্রী ছিলেন, ওই রকম রাজনীতিবিদদের যে পোর্ট্রেট, এটা শেখ হাসিনার আমল থেকে এই পর্যন্ত এমন পর্যায়ে চলে গেছেন। ফলে এখন কি হচ্ছে, আসিফ, নাহিদ, মাহফুজ এদের মতো লোক মনে করছেন রাজনীতিবিদ মিন্স করাপ্টেড, মিন্স দুর্বলতা, এরা ভয় পায়, এরা লোভী, এদেরকে যে কোনো একটা ব্যবসা দিলেই এদের দমন হয়ে যায়, এদেরকে একটু জেলখানায় নিলে এরা, হ্যাঁ যদি জেলখানায় নেওয়া হয়। তো এই যে একটা পোর্ট্রেট আমরা তৈরি করছি, সেই পোর্ট্রেটটা নিয়ে রাতারাতি, বিকজ এখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সিঙ্গেল ব্যক্তি নয়, তার সঙ্গে আমেরিকার একটা প্রশাসন আছে, তার সঙ্গে পশ্চিমে একটা গ্রুপ আছে, প্রেশার গ্রুপ আছে, তার সঙ্গে বাংলাদেশের একটা বিরাট এলিট ব্যবসায়িক গ্রুপ আছে, তার সঙ্গে আমলাতন্ত্র আছে, তার সঙ্গে মিলিটারি আছে। তো সে ইচ্ছা করলে কিন্তু সে যে কথাগুলো বলছে, ইটস এ কম্বিনেশন অফ ম্যানি ওয়ার্ডস। তো সেই জায়গাতে ফেস করার মতো ইউনিট ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, যেটা বাংলাদেশে এই মুহূর্তে যারাই আছেন অনেকেরই দীর্ঘ ক্যারিয়ার আছে কিন্তু শেষ করে দেওয়া হয়েছে তাদেরকে। সে এখন একবার যদি একটা লোক, আপনি চিন্তা করেন, এই যে আমরা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, তো রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা খাঁচায় ভরে তার সাথে খেলি, তার লেজ দিয়ে কান চুলকাই, বাঘের পিঠের উপর বসি, তারপরে বাঘের অন্য অন্য জায়গাতে একটু সুরসুরি দেই, যেখানে যেখানে জায়গাটা আছে, বাঘ হাসে। এটা কেন? রয়্যাল বেঙ্গল টাইগার, অথচ ওই একই মানুষ আপনি সুন্দরবনে পাঠাই দেন, যদি বাঘের ওই ঘ্রাণ শুনে, পরিবেশে তার, হ্যাঁ মানে বাঘের ঘ্রাণ শুনে ওই লোকটা যে সার্কাসে খেলতেছে সে সেন্সলেস হয়ে পড়বে। তো সেই বাঘকে, এর কারণ হলো ওই বাঘটাকে সার্কাসে আনার আগে ওকে এমন নির্যাতন করা হয়েছে, ওকে এমন হিট দেওয়া হয়েছে, সে তার সমস্ত বৈশিষ্ট্য হারিয়ে ফেলছে। কারণ আমরা আসলে বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছি। দিস ইজ দ্য রিয়েলিটি। ববি ভাই, আপনার বিশ্লেষণ কি যে বিএনপিকে কি সরকার আন্ডারমাইন করছে, বা নেতৃত্বের যে সমস্যা বা সামগ্রিকভাবে রাজনীতির যে বাস্তবতার কথা রনি ভাই বললেন, এটা মাথায় রেখে সরকার বিএনপিকে উপেক্ষা করছে, দাবি দাওয়া মানছে না? বিএনপি তো বিশাল একটি দল, সারা দেশে নেতাকর্মী আছে। বিএনপি যদি সত্যিকার অর্থেই রাস্তায় নামে নির্বাচনের দাবিতে, সেই পরিস্থিতি কি সরকার সামাল দিতে পারবে? জি, আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একই সাথে আমি জাস্ট এটা যাওয়ার আগে রনি ভাই একটা কথা বলছিলেন যে ওই যে বাঘকে আটকে রেখে বা অত্যাচার করে এমন জায়গায় নিয়ে যাওয়া, এখানে বিড়াল বানিয়ে ফেলা। জি জি, মানে বিড়াল বানিয়ে ফেলা কি, যে বাঘ একটা মানসিক আতঙ্কে থাকবে, সে আর বাঘের আচরণ করতে পারবে না। এটা রনি ভাই যেটা বলেছেন আমি মানে যথারথ ওনার সাথে একমত, অনেক হয়েছে এটা। একই সাথে আরেকটা জিনিস হয়েছে যেটা রনি ভাই মেনশন করেননি, আমি এডিশনালি মেনশন করে দিচ্ছি, যে কৃত্রিমভাবে বিড়াল বা ইঁদুরকে নিয়ে বাঘের মুখোশ পরিয়ে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে, এবং এগুলো করেছে সরকারকে সহযোগ বা সরকারের মানে ডিরেক্ট ইনস্ট্রাকশনসে, আপনার বা রাজনৈতিক দলের ডিরেক্ট ইনস্ট্রাকশনসে সরকারি বাহিনী, সো গোয়েন্দা বাহিনী বলেন বাইরে, এরা এই কাজগুলো করেছে, যে এই যে ইঁদুর বা বিড়াল নিয়ে তাদেরকে বাঘের পোশাক পরিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সো তাদের কাছ থেকে এখন আপনাকে দূর থেকে দেখে মনে হচ্ছে শক্তির উপমা হিসাবে বলছেন? জি জি, মানে এরকম অনেক বাজারে আছে। তো তাদেরকে দূর থেকে, নতুন দল না আমি কারেন্ট এনসিপির কথা বলছি না, আমি ওভারঅল এই যে গত 15-20 বছরের কথা বলছি। এরকম যেমন মানে সঠিকও হয়েছে, বেঠিকও হয়েছে। সো অনেকে, স্পেশালি অনেকে এসছে যাদেরকে দূর থেকে দেখে মনে হবে আসলে বাঘ বা সিংহ, কিন্তু ভিতরে আসলে কি সেটা ভিন্ন। ভিতরে বাঘ বা সিংহ এইটা না, এইটার আবরণটা গোয়েন্দা বাহিনী পরিয়ে বাজারে ছেড়ে দিয়ে বড়ভাবে প্রকাশ করা হয়েছে বাঘ বা সিংহ। তো এখন যখন আসলে আপনার বাঘ বা সিংহের পরিচিতি দেখতে হবে, তখন তার কাছ থেকে আপনি পাবেন না। সো অনেকে বাঘ বা সিংহ হতে পারতো, তাদেরকে অত্যাচার করে মানে ওই নখ ছিঁড়ে দেওয়া হয়েছে, দাঁত খুলে দেওয়া হয়েছে, তারা বাঘ সিংহর আচরণ করতে পারছেন না। আবার অনেকে আসলে কখনো ছিলেনই না বাঘ সিংহ, জাস্ট বাঘ সিংহ ভাবে তাদেরকে প্রচারণা করা হয়েছিল একভাবে। সো এই জিনিসগুলো ঘটনা আছে। এখন আমরা আপনার প্রশ্নতে আসি, যেটা রনি ভাই বলছিলেন বিএনপির কি অবস্থান। বিএনপি অনেক বড় দল, কিন্তু বিএনপিও, এগেন আমি বিএনপির না, আমার থেকে অবভিয়াসলি রনি ভাই বিএনপি সম্বন্ধে অনেক বেশি জানেন, কারণ 18তে কিন্তু বিএনপির হয়ে রনি ভাই নির্বাচন করেছেন। সো একটা সময় হলেও, রাইট নাও যদি একটু বিচ্যুত থাকেন, একটা সময় একদম গভীরভাবে ভেতর থেকে উনি বিএনপির সাথে ছিলেন। সো ওই হিসেবে অবভিয়াসলি উনি আমার থেকে অনেক বেটার বলতে পারবেন। আমি বাইরে থেকে কথাই বলছি, এবং অবভিয়াসলি রাজনৈতিক অঙ্গনে সবাই আছি একসাথে কিছু দূর কাজ করা হিসেবে আমি যেটা বলতে পারি, যে বিএনপি গত 15.5 বছরে যেভাবে
যেই জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, যেমন এই যে সালাউদ্দিন সাহেবের কথাই বলা হলো, এই বেচারা কোনো মতে যান বাঁচিয়ে ফিরে এসেছে। মানে আই কান্ট ইম্যাজিন, আমি 2013 সালে আমাকে দেশ থেকে বের করে দিয়েছিল, আমাকে ইন্ডিয়াতেই পাঠানোর কথা ছিল, আমি বেঁচে গেছি, ইন্ডিয়া পাঠাইতে পারে নাই বা পাঠায় নাই, বাট যাক, মানে এরকম একটা অবস্থা থেকে একটা মানুষ 8-10 বছর পর কিভাবে ফেরত আসতে পারে, মানে মেন্টাল স্যানিটি কিভাবে থাকতে পারে বা ইউনো কোনো কিছু কিভাবে থাকতে পারে, এটা আসলে কিন্তু খুবই সারপ্রাইজিং। সো ওই জায়গা থেকে তাহলে একটার পর একটা নেতার কথা যদি বলেন, তাদের উপর দিয়ে যা গেছে, কর্মীদের উপর দিয়ে যা গেছে, আবার আজকে এমন একটা জায়গায় সৃষ্টি করা হচ্ছে যেই জায়গায় দেখেন, এখন একটা জিনিস বলি আপনাকে, যে আমি নিজে অনেক জায়গায় দেখেছি ছাত্রলীগ যুবলীগের সাথে ছিল, বড় নেতা ছিল না, লুটপাটের সাথে জড়িত থাকতো। এইগুলো এখন লুটপাটই করে যাচ্ছে ছাত্রদল বা যুব দলের নামে। লোকটা কিন্তু 16 বছরে, মানে যেই কয়েকটা এলাকায় আমার অনেক লোকজন আছে, আমি একটু বেশি জানি, এরকম কয়েকটা এলাকার কথা আমি বলছি। ছবিটা পাল্টেছে, উপরে যেমন শেখ হাসিনার ছবি, তারেক জিয়ার ছবি, তারা এখন বেগম খালেদা জিয়ার, তারেক জিয়া সাহেবের ছবি, এগুলো ছবি লাগাচ্ছে, কিন্তু এটা কিন্তু ওই ব্যক্তিগুলো। তো এখানে অবভিয়াসলি এগেন আমি বিএনপির জন্য এক্সকিউজ দিচ্ছি না, বিএনপি দল কি করবেন, তারা তাদের লোকজন কিভাবে কন্ট্রোল করবেন, এটা তাদের মাথা ব্যথা, কিন্তু তাদের নাম ব্যানার হিসেবে ব্যবহার করে যে ওই সেম লুটেরারা এখনো অনেক লুটপাট করছে, এইটাও কিন্তু সত্যি। পয়েন্টটা হলো যে এখন আইন শৃঙ্খলা বাহিনী আগে কেন লুটপাট করতে পারতো? শুধু এরা দুশ্চরিত্র দুষ্ট তার জন্য না, আইন শৃঙ্খলা বাহিনী নৌকা বাহিনী হিসেবে এদেরকে সহযোগিতা করতো, তার জন্য লুটপাট করতে পারতো। তাহলে আজকে কি আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে সহযোগিতা করছে? না, হয়তো বড় দাগে করছে না, কিন্তু আবার আইন শৃঙ্খলা বাহিনীরও হাতে ওই শক্তিটা নেই যে তাদেরকে রোধ করতে পারবে। তো আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যে শক্তি নেই, এবং আমি পুরোপুরি মানছি যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অগাস্ট স্পেশালি গত জুলাইতে যা হয়ে গেছে, তারপর হঠাৎ করে শক্তি ফেরত আসার কথা না। হ্যাভিং সেড দ্যাট, আজকে পর্যন্ত 8 মাস পর যে দুরবস্থা, এটার থেকে হয়তো আরেকটু বেটার থাকা উচিত ছিল, এটা গুরুত্বপূর্ণ। এবং এইখানে প্রবলেমগুলো হচ্ছে ওই যে নির্বাচন রিলেটেড যে প্রবলেমগুলো না, যে আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, একটা অ্যানালজি ব্যবহার করি, যে আপনি যদি যুদ্ধক্ষেত্রে গেছেন, চিন্তা করেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, মানে একদম ব্যাটল গ্রাউন্ডে, মানে ব্যাটল ফ্রন্টে যুদ্ধ হচ্ছে, আপনি যুদ্ধক্ষেত্রে গেছেন, যে যুদ্ধ লাইনের পিছে দুইটা দলেরই মেডিকেল ক্যাম্প থাকে, সেখানে মেডিকরা, আপনি গুলি খেয়েছেন, তাড়াতাড়ি একটু ব্যান্ডেজ ট্যান্ডেজ করে, মানে আপনার জীবন যেন রক্ষা হয় এতটুকু কাজ করা, আপনাকে পিছে ক্লোজার শহরে হাসপাতালে পাঠাবে। সো এইটা টেম্পোরারি একটা সেটেলমেন্ট অ্যারেঞ্জমেন্ট, যে গুলি খেয়েছেন, আসবেন, রক্ত প্রবাহটা মানে জাস্ট বন্ধ করবে, যেন রক্তক্ষরণ কম হয়, তারপর আপনাকে আরাম করে যেন হাসপাতালে নেওয়া যায়, হাসপাতালের কাজ আপনার যান বাঁচানো, ঠিক আছে? তাহলে এটা টেম্পোরারি একটা সেট। তো এইখানে আসলে আপনি এক্সপেক্টও করতে পারেন না যে আপনাকে পুরো সুস্থ করে এই মেডিকেল ব্যারাকস আপনাকে পুরো সুস্থ করে ছাড়বে, কিন্তু এইখানে প্রবলেমটা হচ্ছে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা রিজনেবল, ফার্স্ট এডটা ওনারা রিজনেবল করছেন, ভুল ত্রুটি সবারই হয়, ওনাদেরও ভুল ত্রুটি হচ্ছে, এখানে বড় দাগে দোষ ধরার কিছু নাই। যেমন মনে করেন একটা বড় ভুল ত্রুটি হচ্ছে যে ওনারা এই ল এনফোর্সমেন্ট কন্ট্রোলে আনতে পারছেন না, কমার্শিয়াল অ্যাঙ্গেলেও ইনভেস্টমেন্ট ফার্স্ট এড দেওয়ার চেয়ে বেশি কাজ করতে চাচ্ছেন কিনা। প্রবলেমটা হলো এইখানে, এইটাই আমি আসছি, যে ওনাদের কাজ ফার্স্ট এড, ওনাদের অভিজ্ঞতা ফার্স্ট এড, ওনারা মেডিক্স, হঠাৎ করে ওনাদের ভেতর থেকে, এগেন আমি মাননীয় প্রধান উপদেষ্টা সম্বন্ধে বলছি না, বাট আমি বলছি ওনাদের ভেতর থেকে এরকম আওয়াজ আসছে বা প্রচেষ্টা আসছে যে ওনারাই হাসপাতাল হবেন। তো ওনারাই যদি হাসপাতাল হন, তাহলে না ওনারা মেডিকেল কাজটা ঠিকভাবে করতে পারবেন, না হাসপাতালের কাজটা ওনারা জানেনই না, সো তাহলে রুগীকে বাঁচানো অনেক মুশকিল হয়ে যেতে পারে। এই জায়গাটা আমরা আটকে আছি। জি, আমরা আরেকটা ছোট্ট বিরতি নেব, এই বিরতির পরও এসে আপনাদেরকে পাবো আশা করছি।